আচ্ছা, তাহলে দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের এটা চলছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মক টেস্ট, থার্ড মক টেস্ট, যেটা আমাদের জেকা এবং এসএলএসটি কম্পিউটার সায়েন্স এন্ড অ্যাপ্লিকেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা উপসের থিওরি পার্টটা কমপ্লিট করে নিয়েছি, পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকে থার্ড মক টেস্ট, এরপরে আমরা আরেকটা মক টেস্ট নিব। ফার্স্ট কোশ্চেন ইজ, অন হোয়াট বেসিস ইজ ইট ডিটারমাইন্ড when a variable comes into existence in memory? অ্যান্সার কি হবে বলো? কি কোনটা অ্যান্সার করেছো? স্টোরেজ ক্লাস কি স্যার? স্টোরেজ ক্লাস? হ্যাঁ স্যার। অবশ্যই স্টোরেজ ক্লাস হবে। কোন ভেরিয়েবল কাম ইনটু এক্সিস্টেন্স মানে কি? ভেরিয়েবল কাম ইনটু এক্সিস্টেন্স মানে ওখানে ডেটা স্টোর করা যাবে। তুমি তুমি কোডিং এর মধ্যে ইন্ট এ লিখে দিলে এর মধ্যে ডেটা স্টোর করা যায় না। যখন স্টোরেজ ক্লাস এটাকে ভ্যালু অ্যাসাইন করে তখন কিন্তু আমি পাবো। আর সেটা কি অবজেক্ট ক্রিয়েটের সময়, উপসে আমরা জানি অবজেক্ট ক্রিয়েটের সময় মেমোরি ইনিশিয়ালাইজেশন হয়। এখানে বলছে অন অন হোয়াট বেসিস, কোন কোন টপিকের উপর বা কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে ইজ ইট ডিটারমাইন্ড হোয়েন এ ভেরিয়েবল কাম ইনটু এক্সিস্টেন্স ইন মেমোরি। কোন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে যে আমি মেমোরিকে ভ্যালু দিব বা দিব না, ভেরিয়েবলকে মেমোরি দিব কি দিব না, বা ভেরিয়েবলের লাইফ টাইম কত হবে? লাইফ টাইম মানে কত? সরি, লাইফ টাইম মানে কি বলো, বলতে পারবে? খুবটাকে বলা হচ্ছে। হ্যাঁ, কতক্ষণ ভেরিয়েবলটা লাইভ থাকবে মানে বেঁচে থাকবে প্রোগ্রামিং এর মধ্যে, ঠিক আছে? সেটা সবকিছু ডিটারমাইন কার দ্বারা হয়? না, স্টোরেজ ক্লাসের দ্বারা। যেমন তুমি যদি স্ট্যাটিক স্টোরেজ ক্লাস ইউজ করো, স্ট্যাটিক স্ট্যাটিক স্টোরেজ ক্লাস কতক্ষণ পর্যন্ত তার লাইফ টাইম থাকে? পুরো প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত। তুমি যদি লোকাল ভেরিয়েবল ইউজ করো, লোকাল মানে যেটাকে আমরা বলি অটো, অটো, তখন যে ফাংশনের মধ্যে লিখেছো অটো স্টোরেজ ক্লাস, সেই ফাংশনের মধ্যেই ওটাকে ইউজ করা যাবে, ঠিক আছে? তাহলে রাইট অ্যান্সার ইজ স্টোরেজ ক্লাস। স্টোরেজ ক্লাসের উপর বেস করে আমরা ডিটারমাইন করব যে ভেরিয়েবল এক্সিস্টেন্সে থাকবে মেমোরিতে ওর থাকবে না, ঠিক আছে? এক্সিস্টেন্স মানে বেঁচে থাকবে বা থাকবে না, মানে মেমোরি লোকেশন এ তে 5 স্টোর আছে, হ্যাঁ, এরকম একটা ফাংশনের মধ্যে তুমি ইন্ট এ নিয়েছো, এবারে তুমি প্রোগ্রামটা রান করাতে করাতে ফাংশনে এলে, রান করাতে করাতে ফাংশনটা পেরিয়ে নিচে চলে এসছো, যেই মাত্র নিচে চলে আসবে এর যে সমস্ত লোকাল ভেরিয়েবল ছিল সেগুলো সব ডিলিট হয়ে যাবে। বুঝা গেছে? নেক্সট 2 নাম্বার, choose the option below which can show polymorphism. polymorphism করা যাবে কোনটা বলো? কোনটাতে? ইনসারশনটা স্যার বি। পলিমরফিজম করা যাবে শিফট অপারেটর, ওভারলোডিং অফ শিফট অপারেটর, ঠিক আছে? দিস ইজ দ্য রাইট অ্যান্সার, ওভারলোডিং অফ শিফট অপারেটর, এখানে আমরা পলিমরফিজম ইমপ্লিমেন্ট করতে পারি। নেক্সট, choose the option below which is used to free the memory location for an object oriented object in C++. মেমোরি লোকেশন ফ্রি করে কার জন্য? অবজেক্টের জন্য, সি প্লাস প্লাস এর মধ্যে। কোনটা হবে বলো? ডিলিট সি। কোনটা হবে? আচ্ছা, মেমোরি লোকেশন এলোকেট কখন হয়? কে বলবে? অবজেক্ট ক্রিয়েট, যখন অবজেক্ট ক্রিয়েট হয়। অবজেক্ট ক্রিয়েট ক্রিয়েট হলেও নয়, আরো স্পেসিফিক্যালি যদি বলি আমি, তাহলে কি হবে? কনস্ট্রাক্টর কল হলো। একদম অবজেক্ট ঠিক, কনস্ট্রাক্টর যখন কল হয়, অবজেক্ট ক্রিয়েটের সময় যখন ডিফল্ট কনস্ট্রাক্টর কল হয় তখন মেমোরি লোকেশন অ্যালোকেট হয়। তাহলে বলো, কনস্ট্রাক্টরের মাধ্যমে মেমোরি লোকেশন অ্যালোকেট হলো, ফ্রি, ফ্রি মানে ডিলিট করে দেওয়ার কথা বলা হচ্ছে। তাহলে কার মাধ্যমে ডিলিট হবে? কনস্ট্রাক্টরের মাধ্যমে যদি ক্রিয়েট হয়, কার মাধ্যমে ডেস্ট্রয় হবে? ডিস্ট্রাক্টর। ডেস্ট্রাক্টর। ডেস্ট্রাক্টরে এখানে কোন কোন জিনিসটা ইউজ করা হয় বলো?
ডিলিট দি ওয়াট ডিলিট ইউজ করা হয় ঠিক আছে নেক্সট আইডেন্টিফাই দ্য অপশন বিলো হুইচ ইজ নট এ প্রপার্টি অফ দ্য অবজেক্ট কি হবে বলো হুইচ ইজ নেম নট এ প্রপার্টি অফ দ্য অবজেক্ট নেমস নেম আর কি কি করেছো স্যার আইডেন্টিটি না আইডেন্টিটি তো তার প্রপার্টি অবশ্যই প্রপার্টি নেমস ওটাই হবে নেম তার প্রপার্টি নয় নেম তো তুমি যাই খুশি দিতে পারো ঠিক আছে অবজেক্টের প্রপার্টি অবজেক্টের নাম তো আমি যাই নাম দিতে পারি আইডেন্টিফায়ার এর রুলস ফলো করে মানে প্রথমে ডিজিট লেখা যাবে না স্পেশাল সিম্বলের মধ্যে শুধু আন্ডারস্কোর ইউজ করা যাবে এই যে রুলস গুলো মেনটেন করে আমরা যে নামটা বানাবো সেই নামটা অবজেক্টের নাম দিতে পারি তাহলে এটা তো অবজেক্টের প্রপার্টি নয় এটা আইডেন্টিফায়ার রুলস ঠিক আছে কোন নাম দেওয়ার রুলস আইডেন্টিফায়ার রুলস তাহলে নেম হবে ইজ নট প্রপার্টি অফ এ অবজেক্ট নেক্সট ওয়ান in which of the following is memory allocated for the objects অবজেক্টরা যে মেমোরি পায় সেটা কোন মেমোরিতে দেওয়া হয় র্যাম রম ক্যাশ মেমোরি হার্ড ডিস্ক কোন মেমোরিতে দেওয়া হয় র্যাম র্যাম আর আর কোথায় পেতে পারে ক্যাশ মেমোরি না ক্যাশ মেমোরি কখনো কিছু স্টোর করে না টেম্পোরারি স্টোর করার জন্য ইউজ করা হয় অবশ্যই র্যাম ঠিক আছে অবশ্যই কি হবে র্যাম কোনো কিছু যখন এক্সিকিউট করার জন্য তাকে কিন্তু আগে র্যামে নিয়ে আসতে হয় রম থেকে র্যামে নিয়ে আসতে হয় তবেই তুমি তাকে এক্সিকিউট করাতে পারবে ঠিক আছে তাহলে আমার প্রোগ্রাম যখন অবজেক্ট আছে অবজেক্ট যখন রান করবে রান করছে মানে সেটা কিসের স্টোর আছে র্যামে স্টোর আছে নেক্সট ওয়ান 6 ভার্চুয়াল ফাংশন শুড বি ডিফাইন্ড ইন কোথায় ডিফাইন করতে হবে বেস ক্লাস কার মধ্যে বেস ক্লাস বেস ক্লাস অবশ্যই বেস ক্লাসের মধ্যে ডিফাইন করতে হবে এগুলো বলতে পারছো না এখন আমি করিয়েছি তো কত সুন্দর করে ভার্চুয়াল ফাংশন কোথায় লিখতে হবে তাই না বেস ক্লাসের মধ্যে লিখতে হবে নেক্সট ভার্চুয়াল ফাংশন শুড বি কি হওয়া উচিত ডাইরেক্ট কোশ্চেন পাবলিক ডিফল্ট কি ডিফল্ট ডাইরেক্ট কোশ্চেন আছে পাবলিক পুরো নোটসটা ওপেন করলে প্রথমে পাবে তুমি দেখতে ভার্চুয়াল ফাংশন ঠিক আছে পাবলিক হবে তাই তো হ্যাঁ স্যার নেক্সট পুরো ডাইরেক্ট কোশ্চেন যারা পারছো না হয় তোমরা টিউটোরিয়ালটা ভালো করে দেখোনি কমপ্লিট করে নেবে টিউটোরিয়ালটা নেক্সট সানডের আগে ঠিক আছে যে 2-3 বার রিভাইজ করে নেবে চুজ whether the true or false the constructor function can be constant কনস্ট্রাক্টর কে কি কনস্ট্যান্ট করা যায় না ফলস কি হবে ফলস করা যাবে না কনস্ট্রাক্টর কে কখনোই কনস্ট্যান্ট করা যাবে না ডাইরেক্ট কোশ্চেন নোটস থেকে ঠিক আছে নেক্সট ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ক্যান বি ডান ইউজিং কার মাধ্যমে হয় ক্যালক ম্যালক দুটোতেই হয় হ্যাঁ ক্যালোকেও হয় আর মেলোকে তাহলে বোথ হবে ঠিক আছে নেক্সট another name of generic class টেমপ্লেট অবশ্যই টেমপ্লেট নেক্সট choose the option below which overloads using the friend function মাল্টিপ্লাইটা হ্যাঁ স্টার মাল্টিপ্লিকেশন ঠিক আছে না চুজ দ্য অপশন বিলো হুইচ ওভারলোড ইউজিং দ্য ফ্রেন্ড ফাংশনের দ্বারা আমরা ওভারলোড করতে পারবো মাল্টিপ্লিকেশন নেক্সট চুজ whether true or false object cannot be passed as a function object cannot be passed as a function এটাকে ট্রু না ফলস অবজেক্টকে ফাংশনের অবজেক্ট ক্যান নট বি পাসড এ ফাংশন পাস করা যাবে কি যাবে না যায় তো স্যার
যাবে তাহলে ট্রু হবে, অবশ্যই ট্রু হবে, কনফিউজ কেন? নেক্সট। মানে সেটা ফলস হবে তো, মানে যায় না বলেছে। হ্যাঁ, ওটাই বলছি আরকি। ক্যান নট বি পাসড মানে পাস করা যায় না। হ্যাঁ, মানে আমি ভুল বললাম। ক্যান নট বি পাসড এজ এ ফাংশন বা অবজেক্টকে ফাংশনের সাহায্যে তুমি পাস করতে পারবে না। ঠিক আছে? নেক্সট। আইডেন্টিফাই পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যামং দ্য ফলোইং। পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোনটা? জাভা। ৪ নম্বর পাইথন? না, না পাইথন তো নয়। জাভা জাভা স্যার। জাভা, জাভা তো অবজেক্ট ওরিয়েন্টেড, সি প্লাস প্লাস জাভা অবজেক্ট ওরিয়েন্টেড, জাভাও অবজেক্ট ওরিয়েন্টেড, পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড। বাট এখানে একটা জিনিস এড করে দিয়েছে পিওর, মানে সেখানে প্রসিডিউরাল ওরিয়েন্টেড এর কোনো কাজ করা যায় না। প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনো কাজ করা যায় না। বুঝতে পেরেছো তো? এই সবগুলোতেই কিন্তু প্রসিডিউরাল এর কম্বিনেশন আছে। স্মল টক ইজ দ্য রাইট অ্যান্সার। জানতে হবে কোশ্চেন, নাহলে পারবে না। ঠিক আছে? স্যার জাভাতে তো স্যার প্রিন্ট করাতে গেলে একটা অবজেক্ট ক্রিয়েট করে তবেই করতে, তাহলে স্যার জাভাটা হবে না কেন? না, শুধু প্রিন্ট করার কেসটা তুমি ধরছো কেন? মানে স্যার একটা ছোট্ট প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মেইন ফিচার্স কি ছিল? ওই ক্যাটাগরিজ করতে পারবে ক্লাসের মাধ্যমে, বলো। ইনক্যাপসুলেশন, ইনহেরিটেড, হ্যাঁ, ওগুলো সব। স্যার ইনক্যাপসুলেশন যে প্রপার্টি গুলো না বাকিগুলো আছে ওগুলো এগুলো সব। তো অবজেক্ট ওরিয়েন্টেড, আমি বলছি প্রসিডিউরাল ওরিয়েন্টেড। একটা প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম বলো। সি। সি। সি এর মেইন ফিচার্স কি ছিল? কিসের সাহায্যে আমরা এখানে সবকিছু করতাম? ফাংশন, ফাংশন, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এগুলোকে কি ফাংশন ইউজ করা যাবে না? হ্যাঁ যাবে। পিওর, পিওর অবজেক্ট ওরিয়েন্টেড মানে শুধু অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট থাকবে, প্রসিডিউরাল ওরিয়েন্টেড কনসেপ্ট থাকবে না। কি বললাম? প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনো কনসেপ্ট থাকবে না। সেটা হবে স্মল টক। এটা জানতে হবে, না জানলে পারবে না। ঠিক আছে? জাস্ট মনে রাখবে স্মল টক বলে। নেক্সট। 14, আইডেন্টিফাই দ্য অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ অ্যামং দ্য ফলোইং। অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ কোনটা হবে নিচের মধ্যে? ক্লাস। ক্লাস। অবশ্যই ক্লাস। নেক্সট, হোয়াট আর দ্য টোটাল ক্যাচ ব্লক দ্যাট ক্যান বি ইউজড ইউজিং এ ট্রাই ব্লক, সিঙ্গেল ট্রাই ব্লক। একটা সিঙ্গেল ট্রাই ব্লক, ট্রাই ক্যাচ জানো তো তোমরা? ট্রাই ক্যাচ কি কাজে ইউজ করা হয়? এরর ফাইন্ড করতে। হ্যাঁ, ফাইন্ড কিসের জন্য? এক্সেপশন হ্যান্ডলিং নট এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য। এরর হ্যান্ডলিং বা এক্সেপশন হ্যান্ডলিং মানে প্রোগ্রামটা তুমি যেভাবে করেছো সেইভাবে যদি আউটপুট না হয়, এরর যাতে না দেখিয়ে দেয়, এররটাকে হ্যান্ডেল করার জন্য আমরা ক্যাচ ব্লক লিখতাম, যে এররটাকে ক্যাচ করে নেব, যাতে আমার সাইটটা মানে ওটাকে কি বলে, করাপ্ট না হয়ে যায়। আমাকে মেসেজ দেখাবে সার্ভার ডাউন বলে, বাট সাইটটা ক্র্যাশ করে না যায়। বুঝতে পেরেছো তো? সেজন্য আমরা ট্রাই ক্যাচ ব্লক ইউজ করি। এবারে বলছে একটা সিঙ্গেল ট্রাই লিখে, একটা সিঙ্গেল ট্রাই লিখে তুমি কতগুলো ক্যাচ ব্লক অ্যাড করতে পারো? অ্যাকর্ডিং টু দ্য নিড। যতগুলো লাগে। যতগুলো লাগবে। তাহলে ওর কোনো লিমিট নেই, তাই তো? তাহলে অ্যাকর্ডিং টু নিডস। নেক্সট, ক্যাচ ব্লক মানে জানো তো, এই যে এটা একটা ক্যাচ ব্লক, এখান থেকে শুরু এখানে শেষ, এখানে শুরু এখানে শেষ, এগুলো ক্যাচ ব্লক। ক্যাচ ব্লকে কিভাবে কাজ হয় জানো তো? প্রথমে এখানে এক্সেপশনটা এররটা এর সঙ্গে ম্যাচ করাবে, যদি ম্যাচ না হয় এর সঙ্গে ম্যাচ করাবে, যদি ম্যাচ না হয় এর সঙ্গে ম্যাচ করাবে, এরকম যেখানে ম্যাচ করবে তার আন্ডারে ঢুকে যাবে। চুজ দ্য ইনকারেক্ট অপশন বিলো হুইচ ইজ নট এ টাইপ অফ কনস্ট্রাক্টর। ফ্রেন্ড কনস্ট্রাক্টর। ফ্রেন্ড কনস্ট্রাক্টর বলে কিছু হয় না। ঠিক আছে? নেক্সট, 16, 17, total number of instance of a abstract class
দ্যাট ক্যান বি ক্রিয়েটেড, কতগুলো ইনস্ট্যান্স ফেস ক্রিয়েট করা যায় একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের? 0 বলো। 0 জিরো। হোয়াই জিরো? আচ্ছা, ইনস্ট্যান্স মানে কি কে বলতে পারবে? ইনস্ট্যান্স অফ অবজেক্ট অবজেক্ট। আচ্ছা, ক্লাসের আমি এটা আগের দিন বলেছিলাম না, বুঝিয়েছিলাম না, ক্লাসের ইনস্ট্যান্স মানে অবজেক্ট ক্রিয়েট করা যাবে না, তাহলে ক্লাসকে কি অ্যাক্সেস করা যাবে? ডিরাইভ ক্লাস মানে ইনহেরিটেড করে ইউজ করা যায়। হ্যাঁ, তাহলে ওই ক্লাসের কি ক্রিয়েট করতে হবে? এক্সট্রা ক্লাসে রেফারেন্স ক্রিয়েট করতে হয়। কার মাধ্যমে? কোন ক্লাসের মাধ্যমে? ডিরাইভড ক্লাসের মাধ্যমে, তাই তো? তাহলে এক্সট্রা ক্লাসে আমরা কি ক্রিয়েট করি? রেফারেন্স ক্রিয়েট করি তার ডিরাইভড ক্লাসের মাধ্যমে। নেক্সট, আইডেন্টিফাই দ্য অপশন বিলো হুইচ ক্যান নট বি ইউজড উইথ দ্য টার্ম ভার্চুয়াল। ভার্চুয়ালের টার্মের সঙ্গে ইউজ করা যায় না। ডিস্ট্রাক্টর, না, এটা কিন্তু ডাইরেক্ট কোশ্চেন, তোমরা যদি কনস্ট্রাক্টর। অবশ্যই কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর হবে। ডাইরেক্ট কোশ্চেন, নোটসের বাইরে দেখো একটাও কোশ্চেন পড়ছে না। এই কোশ্চেন আমি বানাইনি, বিভিন্ন জায়গায় কালেক্ট করেছি, ঠিক আছে না, ইম্পর্টেন্ট সাইট থেকে। তাহলে এইগুলো দেখো আমার নোটস থেকে ডাইরেক্ট কোশ্চেন এসেছে, তুমি যদি এগুলো না পারো তাহলে সমস্যা। হুইচ টাইপ অফ ইনহেরিটেন্স ইজ ইমপ্লিমেন্টেড ইন দ্য ফলোয়িং কোড বিলো? কি ধরনের ইনহেরিটেন্স ইমপ্লিমেন্ট করা হচ্ছে? কোডটা কোথায়? ওহো, এখানে কোডটাই দেয়নি। ঠিক আছে, বাদ দাও, কোশ্চেন অমিট করে যাও, ঠিক আছে। নেক্সট 20, চুজ দ্য অপশন বিলো হুইচ ইজ ইউজ টু ইমপ্লিমেন্ট লেট বাইন্ডিং। একটা ডাইনামিক বাইন্ডিং হয় না, আর একটা লেট বাইন্ডিং হয়। তাহলে লেট বাইন্ডিং এর মাধ্যমে, লেট বাইন্ডিং কে ইমপ্লিমেন্ট করার জন্য কোনটা ইউজ করা হয়? ভার্চুয়াল ফাংশন বলো। ভার্চুয়াল ফাংশন, ভেরি গুড। ভার্চুয়াল ফাংশন, ভার্চুয়াল ফাংশন আমরা ইউজ করি লেট বাইন্ডিং কে ইমপ্লিমেন্ট করার জন্য। হয়েছে? নেক্সট, চুজ দ্য অপশন বিলো হুইচ ডেসক্রাইবস দ্য ওভারলোডিং অফ ফাংশন। এটা তো মনে হচ্ছে ডুপ্লিকেট কোশ্চেন পড়ে গেছে। অ্যাডহক। অ্যাডহক না, আগের ক্লাসে ছিল না এটা? অ্যাডহক। হ্যাঁ স্যার, আগের ক্লাসে ছিল। নেক্সট, হু ডেভেলপ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং? লোকটার নাম কি? এই স্যার অ্যালান। হ্যাঁ, অ্যালান কি? অ্যালান কে বলে হবে, ঠিক আছে, অ্যালান কে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট উপস কনসেপ্ট? উপস এর কনসেপ্টই নয় কোনটা, বলো। কম্পাইলেশন। কম্পাইলেশন, অবশ্যই, ঠিক আছে। আর একটা ইনহেরিটেন্স হবে, পলিমরফিজম হবে, এনক্যাপসুলেশন হবে, আর একটা কি বাকি থেকে গেল? হ্যাঁ, অ্যাবস্ট্রাকশন, ঠিক আছে। অ্যাবস্ট্রাকশন। Next, 24. Read the following program carefully. Find out which concept from the given option is not used or missing in the following program. দেখো এই টার্মস গুলো মিস করবে না। ইজ নট, এই টার্মস গুলো যদি মিস করে দিছো, নটটা যদি মিস করে দিছো, তাহলে তোমার 2 নাম্বার মিস হয়, ঠিক আছে। তাহলে দেখো বলছে এই কনসেপ্টে কোনটা অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্ট আছে তার মধ্যে কোনটা ইউজ হয়নি বা মিসিং আছে এই প্রোগ্রামিং এর মধ্যে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে 4টা কনসেপ্ট ছিল, সেই 4টা কনসেপ্টের মধ্যে কোনটা ইউজ হয়নি? দেখো, ক্লাস এ আছে, শুরু এখানে, শেষ এখানে। ক্লাস বি কোত্থেকে তৈরি হয়েছে? তাহলে বলো, এ থেকে বি তৈরি হয়েছে, তাহলে এখানে শুরু এখানে শেষ হয়েছে। তাহলে এর মধ্যে দেখো যে কোন কনসেপ্টটা ইউজ হয়নি। তার আগে বলো কোন কনসেপ্টটা ইউজ হয়েছে? ইনহেরিটেন্স হয়েছে, পলিমরফিজম ইউজ হয়নি। ইনহেরিটেন্স হয়েছে কি করে বুঝলে? স্যার সিঙ্গেল ইনহেরিটেন্স হয়েছে। হ্যাঁ, এই যে এ থেকে বি ক্রিয়েট হয়েছে, তাহলে ইনহেরিটেন্স হয়েছে। তাহলে ইনহেরিটেন্স হয়েছে।
2 নাম্বার কি আছে? অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন হচ্ছে কিনা বলো? না স্যার হয়েছে, ক্লাস আছে মানে অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন আমরা ক্লাসের মাধ্যমেও করতে পারি। তাহলে ক্লাস আছে মানে অ্যাবস্ট্রাকশন হয়েছে। পাবলিক প্রাইভেটের মাধ্যমে করি, এই যে পাবলিক আছে মানে অ্যাবস্ট্রাকশন হয়েছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন হয়েছে কি হয়নি? এনক্যাপসুলেশন কাকে বলি? এনক্যাপসুলেশন মিনিং কি? র্যাপিং ওয়ান র্যাপিং সিঙ্গেল অফ ডিজিট ডেটা। র্যাপিং অফ ডেটা। অফ ডেটা। বা আরেকটা ডেটা সিনোনিম ছিল, আরেকটা সিনোনিম ছিল। গ্রুপিং, গ্রুপিং করা, তাই না? গ্রুপিং করা ছিল হ্যাঁ তো? গ্রুপ কার মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয়? ক্লাসের মাধ্যমে। দেখো এখান থেকে এতটা একটা গ্রুপ, বুঝতে পেরেছো তো? ক্লাসের মাধ্যমে আমরা গ্রুপিং করি। তাহলে ক্লাস আছে মানে এনক্যাপসুলেশন আছে। বাকি হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম কি? স্যার নেম সেম সিনোনিম। বাট ইট মানে নামটা সেম হবে। না, পলিমরফিজমের দুটো পার্ট আছে, একটা হচ্ছে রান টাইম আর একটা কম্পাইল টাইম। রান টাইমে ওভারলোডিং আর সরি, কম্পাইল টাইমে ওভারলোডিং, রান টাইমে ওভার রাইডিং। তাহলে এখানে রাইডিং। ওভারলোডিং বা ওভার রাইডিং এর কোনো কাজ হয়েছে কি? না স্যার। হয়নি। তাহলে রাইট অ্যান্সার ইজ অপশন এ, পলিমরফিজম। ঠিক আছে? দেখো সোজা ছিল কিন্তু, হ্যাঁ? আচ্ছা, 2 মিনিট ধরো তো। হ্যাঁ, কি বলছে দেখো, 25 আউটপুট বের করতে বলেছে। আচ্ছা, আউটপুট বের করাতে দেখো এগুলো তো হেডার ফাইল, কোনো প্রবলেম নেই, হেডার ফাইল চলে গেল। এখান থেকে মেন ফাংশন শুরু হয়েছে, এখানে মেন ফাংশন শেষ হয়েছে, ঠিক আছে? ও, এইটুকু প্রোগ্রাম। তাহলে বলো কি করে হবে আউটপুট, কত বেরাবে? প্রথম এই লাইনটা এক্সিকিউট হবে। এই লাইনটা মানে কি? এই লাইনটা কি কাজ হয়েছে? স্যার হ্যালোটা স্ট্রিং ওয়ান এর ভিতরে ইনপুট হয়েছে, অ্যারে ক্যারেক্টার অ্যারে স্ট্রিং। হ্যাঁ, হ্যাঁ, এই ভ্যালুটা, এই যে স্ট্রিংটা, এটা এখানে গিয়ে স্টোর হয়েছে ক্যারেক্টার টাইপস এর, ঠিক আছে? আর এখানে ওই কি হবে, হ্যালো ওয়ার্ল্ড ব্যাপারটা স্ট্রিং 2 এর মধ্যে গিয়ে স্টোর আছে, মানে ক্যারেক্টার টাইপস। আচ্ছা, আর এখানে str3 বলে একটা ক্যারেক্টার টাইপ এরে, সবগুলোই কিন্তু মনে রাখবে ক্যারেক্টার টাইপ এরে, ঠিক আছে? মানে এখানে ক্যারেক্টার স্টোর করা যাবে। কটা ক্যারেক্টার ম্যাক্সিমাম স্টোর করা যাবে? না 10টা ক্যারেক্টার। আর 3টা আলাদা আলাদা নাম। 1 এ হ্যালো আছে, str1 এ হ্যালো আছে, str2 তে ওয়ার্ল্ড আছে, আর str3 ফাঁকা আছে। আর একটা এখানে কি নেওয়া হয়েছে এটা? স্যার ইন্ট লেন টাইপের একটা হ্যাঁ, ইন্টিজার টাইপ হ্যাঁ, ভেরিয়েবল। হ্যাঁ, এখানে জুড়ে গেছে আর কি, ঠিক আছে না? ইন্টিজার টাইপস লেন বলে একটা ভেরিয়েবল ভেরিয়েবল নেওয়া হয়েছে। strcpy মানে কপি হবে স্যার, স্ট্রিংটা কপি কপি হবে। হবে মানে স্ট্রিং 1 টা str1 এর স্ট্রিং 3 তে 3 তে কপি কপি হবে। হবে। আচ্ছা, আমি তাহলে লিখে ফেলি একটু। str1 আছে, অ str2 আছে, str3 আছে, ঠিক আছে? তাহলে str1 এ কত স্টোর আছে? হ্যালো। str2 তে
ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড। এইবারে এই লাইনটা যখন এক্সিকিউট করলো তখন কি কাজ হলো? কোনটা কোথায় কপি হলো? 3 এর ভিতরে 1 টা কপি হবে। হ্যাঁ, 1 এর ভ্যালুটা 3 তে কপি হলো। তাহলে 1 এর ভ্যালুটা 3 তে কপি হলো। তাহলে এখানে কি হয়ে গেল? হ্যালো। তারপরে কি আছে? strcat cat মানে কনক্যাটিনেশন, স্ট্রিং কনক্যাটিনেশন। কনক্যাটিনেশন। কনক্যাটিনেশন স্যার, মানে কি? স্যার 2 এর ভ্যালুটা 1 এ কপি হবে। কনক্যাটিনেশন মানে কপি নয়, সিপিওয়াই মানে কপি। অ্যাড হবে স্যার। হ্যাঁ, কনক্যাটিনেশন মানে এড করা, এড করা। তাহলে দেখো এর মানেটা কি দাঁড়াচ্ছে? মানেটা দাঁড়াচ্ছে str1 প্লাস str কি str 2। 2 এবার হচ্ছে যোগ করার পর যোগফলটা কোথায় স্টোর হবে? ফার্স্ট পজিশনে স্টোর হবে। কোথায়? ফার্স্ট পজিশনে স্টোর হবে। মানে এই যোগফলটা গিয়ে কোথায় স্টোর হবে? হ্যালোর পাশে স্যার। str1 এ। তাহলে বলো 1 str1 এর ভ্যালু কত? হ্যালো 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 কি str1 এর ভ্যালু ছিল হ্যালো। হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, হ্যালো ছিল। আর স্যার তার অ্যান্সার সঙ্গে হবে 10 str2 এর ভ্যালু ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড। তাহলে এটা পুরোটা যোগ হয়ে কনক্যাটিনেশনে প্লাস সাইন থাকবে না, পাশাপাশি বসে যাবে। হ্যালো ওয়ার্ল্ড। এটা কি কোথায় স্টোর হবে? str1 এ। তাহলে এখানে কি হলো? হ্যালো ওয়ার্ল্ড। বুঝা গেছে? নেক্সট ওকে। লেন্থ। লেন্থ এলিয়েন লেন বলে যেটা নিয়েছো। str এলিয়েন। এলিয়েন মানে কি? লেন্থ, স্ট্রিং এর লেন্থটা বলবে। হ্যাঁ, স্ট্রিং এর লেন্থ ক্যালকুলেট হবে। লেন্থ কোন স্ট্রিং এর লেন্থ ক্যালকুলেট হবে? str1 str1। এটা str1। লেন্থ কত আছে দেখো তো? 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা ক্যারেক্টার আছে। তাহলে লেন্থ কত হবে? 10 হবে। 10। তাহলে এলিয়েনে 10 স্টোর হলো, 10 স্টোর হলো, তাই তো? তাহলে লেন্থটাকে প্রিন্ট করেছি মানে 10 প্রিন্ট হবে। কত অ্যান্সার হবে? 10। 10। হয়েছে? এই যে এলিয়েনকে প্রিন্ট করেছি। নেক্সট ওয়ান 26। আউটপুট বের করতে হবে। এটা হেডার ফাইল চলে গেল। সি হবে স্যার। এটা সি হবে। আচ্ছা, কি করে হচ্ছে একটু দেখো। প্রথমে ইন্ট এন্ড ফান বলে একটা ফাংশন দিয়েছে শুরু শেষ। তারপরে আবার ইন্ট মেন বলে ফাংশন জুড়ে গেছে, ফাঁকা ফাঁকা থাকবে একটা ফাংশন আছে। ব্যাস শেষ। চলো প্রোগ্রামটা শুরু করতে কে হবে? কোন লাইন থেকে? ইন্ট মেন। ইন্ট মেন থেকে হবে। ইন্ট মেন থেকে হবে। ইন্ট মেন শুরু হলো এই লাইনটা। এই লাইনটায় কি কাজ হচ্ছে? এফইউএন ফান বলে একটা ফাংশন ইকুয়াল টু 30 করা হয়েছে। এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে কি? কেউ বলতে পারবে? আন্দাজে বললেও চলবে, উল্টা বললেও চলবে। স্যার 30টা আর্গুমেন্ট হিসেবে পাস হবে ফাংশন ফাংশনের মধ্যে। হ্যাঁ, 30টা আর্গুমেন্ট হিসাবে পাস হবে ফাংশনের মধ্যে। গিয়ে কোথায় স্টোর হবে? স্ট্যাটিক ইন্ট এক্স। তাহলে দেখো এখানে এই 30টা ফাংশন ফান হয়ে গেল। তাহলে 30 হলো ফান বলে ফাংশনে ঢুকলে। এখানে ঢুকে কোথায় স্টোর হবে? এর মধ্যে কি কোনো ভেরিয়েবল আছে? হ্যাঁ, ভেরিয়েবল আছে। দেখো এটা আলাদা আলাদা লিখবে। স্ট্যাটিক ইন্ট এক্স। এক্স বলে একটা ভেরিয়েবল আছে। এর ভ্যালু কত হবে? 30। বুঝা গেছে? এক্স এর ইনিশিয়াল ভ্যালু কত ছিল? 10। 10 ছিল। এই লাইনটা এক্সিকিউট করার পরে তার ভ্যালু কত হয়ে যাবে? 30। মনে রাখবে স্ট্যাটিক, স্ট্যাটিক যে ভেরিয়েবল সেটা কি হিসাবে কাজ করে? বলো, স্ট্যাটিক ভেরিয়েবলের প্রপার্টি কি? ইনিশিয়ালাইজড অনলি কি? 1। হ্যাঁ, অনলি ওয়ান্স।
স্ট্যাটিক ভেরিয়েবলকে আমরা একবারই ইনিশিয়ালাইজ করতে পারি। দ্যাট মিন্স এই লাইনটা কবার এক্সিকিউট হতে পারে? বলো? একবার ওয়ান টাইম। তাহলে একবার এক্সিকিউট হলে এই স্ট্যাটিক তো আমরা কার মাধ্যমে কল করেছি? এই ফানের মাধ্যমে কল করেছি। তাহলে স্ট্যাটিক ভেরিয়েবল যখন এক্সিকিউট করে গেল তখন 10 এর পরিবর্তে কত ঢুকলো? 30। 30 ঢুকলো। তাহলে এই লাইনটা কিন্তু বারবার এক্সিকিউট হবে না, একবারই এক্সিকিউট হবে, ঠিক আছে? ব্যাস, এবার দেখো এখানে ফাংশন কল করেছি। ফাংশন কল করলে আবার যাবে এখানে, সঙ্গে করে কিছু আনেনি। এই লাইনটা কি আর এক্সিকিউট করবে? এইবারে যে গেল ফাংশন কলটা, এই লাইনটা কি আর এক্সিকিউট করবে? না স্যার, করবে না। এই লাইনটা যদি আবার এক্সিকিউট করে যেত তাহলে কত ভ্যালু হয়ে যেত? 31। না, 31 কেন? 10 ও আছে না তো, স্যার, ওটা 10 আছে তো। x এর ভ্যালু কত হয়ে যেত? আবার ঘুরে 10 হয়ে যেত, 10 হয়ে 10 যেত। হয়ে যেত। কিন্তু এই লাইনটা তো আবার আর এক্সিকিউট করবে না, ইনিশিয়ালাইজড অনলি ওয়ান্স, একবার হয়ে গেছে, আর এক্সিকিউট করবে না। তাহলে এই লাইনটা এক্সিকিউট করবে না। তাহলে রিটার্ন x মানে কত রিটার্ন আসছে? 10 আছে, 30 আছে, 30 রিটার্ন আসবে। রিটার্ন আসছে, এখানে প্রিন্ট করবে, ঠিক আছে? এটাই হবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। নেক্সট, তাহলে অ্যান্সার হবে আমাদের 30। 27 বলো। এটা তো হেডার ফাইল দিয়েছে, মেন ফাংশন শুরু স্যার, হলো, মেন ফাংশন শেষ। আউটপুট কত স্যার হবে? এই হবে। কি করে এ হবে? প্রথমে ইন্টে ঢুকলাম, এক্স এর ভ্যালু কত হয়ে গেল? 10। এক্স এর ভ্যালু 10 হবে। তারপরে ইন্ট এন্ড আরইএফ এক্স, তাহলে কি বলে একটা ভেরিয়েবলের নাম কি? আরইএফ। আরইএফ, রেফারেন্স ভেরিয়েবল, ভেরিয়েবল নাম আরইএফ। কাকে ইন্ডিকেট করছে? স্যার এক্স এর অ্যাড্রেসটা। না, না, বলো কাকে ইন্ডিকেট করছে? এইখানে 10। পয়েন্টার যখন আমরা ডিক্লেয়ার করতাম না, ইন্ট এক্স ইকুয়াল টু কি লিখতাম? এম্পারসেন্ট, মানে স্টার এক্স ইকুয়াল টু এম্পারসেন্ট ওয়াই, এভাবে লিখতাম না? এখানে লিখাটা আলাদাভাবে লিখা আছে দেখো, হ্যাঁ। তাই তো? তাহলে এখানে কি স্টোর হবে বলো, আন্দাজে বলো, কে বলতে পারবে? X is a reference, another name. আরইএফ মানে রেফারেন্স, এর মানেটা কি? মানে স্যার X এর আরেকটা নাম হলো RF, মানে X এটাই শেয়ার করবে। হ্যাঁ, দ্যাট মিন্স তুমি বলতে পারো এক্স এর আরেকটা নাম হিসাবে কাজ করবে। দ্যাট মিন্স তুমি যদি কখনো আরইএফ এ আপডেট করো বা চেঞ্জ করো, এক্সট্রা আপডেট অটোমেটিক্যালি হয়ে যাবে। হ্যাঁ এক্স এও আপডেট হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? তাহলে বলো আরইএফ এ আমি কত স্টোর করেছি? আচ্ছা, এইটা করার সঙ্গে সঙ্গে কত ভ্যালু হয়ে যাবে আরইএফ এ? স্যার 10। 10 হয়ে যাবে, যেহেতু এখানে 10 আছে। এবারে আরইএফ এর ভ্যালু কত? 20। 20। তাহলে আরইএফ আপডেট হয়ে গেল 20 তে, এক্স। এক্স আপডেট হয়ে যাবে কততে? 20। 20 তে। তাহলে এখানে যখন প্রিন্ট হবে কত ভ্যালু প্রিন্ট হবে? 20। 20। এক্স এর ভ্যালু 30 আপডেট করলাম, এক্স এর ভ্যালু 30 আপডেট করলাম, আরইএফ রেফারেন্সও এর 30 ভ্যালু হয়ে যাবে। 30 হয়ে যাবে। তাহলে আরইএফ কত এখানে প্রিন্ট করবে? 30। তাহলে এক্স ইকুয়াল টু 20 আর আরইএফ ইকুয়াল টু 30 প্রিন্ট হবে। 30। বুঝা গেছে? তাহলে এটা হবে, এ হবে। নেক্সট 28, হেডার ফাইল দিয়েছে, বেস ক্লাস দিয়েছে, ক্লাস শেষ, এখানে ডিরাইভ ক্লাস দিয়েছে, এখানে শেষ, মেন ফাংশন দিয়েছে। এর রেজাল্ট, এর কোন অপশনটা ঠিক করেছো? অপশন সি। সি। সি, হ্যাঁ সি। কি করে করেছো বলো, আমাকে বুঝাও একটু। প্রথমে কোত্থেকে এক্সিকিউশন শুরু হবে? স্যার ইন্ট মেন। ইন্ট মেন থেকে, ভেরি গুড। ইন্ট মেন থেকে শুরু হলো, দিয়ে তারপরে একটা পয়েন্টার তৈরি হবে বেস এটা হবে। ক্লাসে। এর কাজ, এখানে কি কাজ হবে বলো? এটা কি ডিরাইভ ক্রিয়েট ক্লাসে, হয়েছে? ডিরাইভ ক্লাসের অবজেক্ট একটা পয়েন্ট হিসেবে রাখা। কোন ক্লাসের অবজেক্ট হয়েছে? ডিরাইভ। ডিরাইভ ক্লাস। এইটা তো বেস লিখেছি। পয়েন্টার টাইপটা হলো বেস, আর যে পয়েন্টার টাইপ, পয়েন্টার টাইপ বলো কি ক্রিয়েট হয়েছে? দেখো এখানে বেস ক্লাস, এখানে ডিরাইভ ক্লাস। অবজেক্ট। অবজেক্ট অবজেক্ট স্যার। নয়, এটাকে কি বলি?
এইটাকে কি বলি? পয়েন্টার অফ বেস ক্লাস। এটাকে রেফারেন্স বলি। হ্যাঁ রেফারেন্স হ্যাঁ ক্রিয়েট হলো কার? বেস ক্লাসের রেফারেন্স ক্রিয়েট হলো কার মাধ্যমে? তার ডিরাইভড ক্লাসের দ্বারা। কি ধরনের রেফারেন্স ক্রিয়েট হয়েছে? স্টার মানে পয়েন্টার টাইপ রেফারেন্স ক্রিয়েট হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলবো? পয়েন্টার। পয়েন্টার কেন বলছি? স্টার আছে বলে। আর রেফারেন্স কেন বলছি বলো? রেফারেন্স কেন বলছি? কারণ দেখো এখানে বেস ক্লাস দিয়েছে, এখানে ডিরাইভ ক্লাস। এখানে যদি বেস ক্লাস দিয়ে দিত তাহলে অবজেক্ট হয়ে যেত। ঠিক আছে? এর অবজেক্ট ক্রিয়েট করা যায়নি বলে এর আমরা কি করেছি? রেফারেন্স ক্রিয়েট করেছি। ঠিক আছে? বেস ক্লাসের রেফারেন্স ক্রিয়েট হয়েছে। রেফারেন্স ক্রিয়েট হওয়ার পরে এখানে এসছে। এই লাইনটায় কি কাজ হয়েছে? শো ফাংশনটাকে কল করছে তো ডাইরেক্ট স্যার, এই দিস অপারেটরের থ্রু। দিস অপারেটর। হ্যাঁ, বিপি, হ্যাঁ বিপি হচ্ছে রেফারেন্স। রেফারেন্সের মাধ্যমে শো ফাংশনটাকে কল করছে। তাহলে বলো কোন শো ফাংশন কল হবে? কার শো ফাংশন কল হবে? দেখো দুটো আছে। একটা হচ্ছে বেস ক্লাসের মধ্যেও শো ফাংশন আছে, আর ডিরাইভ ক্লাসের মধ্যেও শো ফাংশন আছে। কোন শো ফাংশনটা কল হবে? স্যার অবজেক্ট, স্যার বিপি বেস ক্লাসে স্যার। বেস ক্লাসের কেন? না স্যার, ডিরাইভেরটা হবে, যেহেতু ভার্চুয়াল করা আছে আগেরটা, জন্য স্যার ওটা ডিরাইভেরটা রান হবে, লেট বাইন্ডিং হবে। হ্যাঁ, যেহেতু হ্যাঁ হ্যাঁ ভার্চুয়াল ডিরাইভ। করা আছে, ভার্চুয়াল করা আছে, সেহেতু হ্যাঁ স্যার ভার্চুয়াল ফাংশনে বলেছিলাম সবার লাস্টে কার, এই যে বলছিলাম না, বাবা সবুজ পাটি করে, ছেলে লাল পাটি গেরুয়া পাটি করে ঘরের কালার করার সময় লাস্টে কার কালারটা হবে? ছেলের কালারটা। তাহলে ডিরাইভ ক্লাস যেটা লাস্টে প্রডিউস করবে সেটাই আউটপুটে আসবে, তাই না? তাহলে আউটপুটে আমাদের কি লেখা আসবে? ইন ডিরাইভ ক্লাস। ঠিক আছে? নেক্সট, এখানে কি হয়েছে? এই লাইনটা কি হয়েছে? এইটা তো স্যার রেফারেন্স, তাই না স্যার? এটা বেসের রেফারেন্স হচ্ছে, যেটা পয়েন্টার হোল্ড করছে। আগেরটা স্যার রেফারেন্স হলো কি করে বুঝলাম না ওই জায়গাটা। আগেরটা রেফারেন্স, পয়েন্টার টাইপ রেফারেন্স ক্রিয়েট হলো। এটা তো যখন স্যার না, পয়েন্টার শুনো, যেটা হোল্ড করছে ডিরাইভ ক্লাসের একটা অবজেক্ট। না, এখানে এখানে ডিরাইভ ক্লাস অবজেক্ট কোথায়? স্যার নিউ বলে ডিরাইভ একটা ক্রিয়েট করেছি সেখান থেকে। হ্যাঁ, ডিরাইভ ক্লাসের দ্বারা তার রেফারেন্স। দেখো রেফারেন্স মানে, ধরো তুমি কোথাও এখন চাকরির কেস চলছে, ধরো একটা এক্সাম্পল দিই। তুমি ইন্টারভিউ দিতে বলে, দিয়ে বললে না আমি অমুক স্যারের রেফারেন্স নিয়ে এসেছি। তাহলে তুমি নিজে যাওনি, নিজের ক্লাসের মাধ্যমে ক্রিয়েট করোনি, অন্য ক্লাসের মাধ্যমে তুমি অবজেক্ট ক্রিয়েট করছো, সেটাকে আমরা রেফারেন্স বলবো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, যদি স্যার ভাবুন এখানে নিউ ডিরাইভ বলে একটা অবজেক্টের নামও লিখে দিলাম, তখনও কি স্যার রেফারেন্স হতো না? তখনও নিউ ডিরাইভ এখানে অবজেক্টের নাম লিখতে এই জায়গাটায়? হ্যাঁ। না, এখন তো তাহলে তো সিনট্যাক্স ম্যাচ করতো না। তুমি এখানে যদি লিখতে তাহলে সিনট্যাক্স ম্যাচ করতো না তো। তুমি তোমার নাম তো সবসময় এই প্লেসটাই দিতে হবে। হ্যাঁ 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 বুঝতে পেরেছো? যেমন আমরা যেমন আমরা ইয়ে ক্রিয়েট করার সময়, ক্লাস ক্রিয়েট করার সময় নতুন ক্লাসের নামটা প্রথমে দিই, আর যার থেকে ক্রিয়েট হবে সেটা পরে দিই। এটা হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্স তুমি চেঞ্জ করতে পারবে না, এরর দেখিয়ে দিবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি কাজ হচ্ছে বলো, কি হতে পারে? তাহলে এখানে স্যার বিআর, অ্যাড্রেস রাখছে যে পয়েন্টারটা টাইপের, যেহেতু বেস ক্লাসের অ্যাড্রেসটা রাখবে তার জন্য বেস ক্লাস টাইপ একটা ইয়ে করছে, সেটা পয়েন্টার অ্যাড্রেসটা রাখবে। ভালো করে বলো, ভালো করে বলো। ঠিক, মোটামুটি ঠিক বলছো, বলো। মানে স্যার আবার একটা স্টার আছে, মানে পয়েন্টার যে পয়েন্ট করছিল ডিরেক্ট ক্লাসে ওইটাকে রাখবে। হ্যাঁ, তাহলে এটা কাকে ইন্ডিকেট করছে? এই যে বিআর যে অবজেক্ট ক্রিয়েট করছো, সেটা কাকে ইন্ডিকেট করছে? পয়েন্টার টাইপ সাবজেক্ট, পয়েন্টার টাইপ সাবজেক্ট তো। হ্যাঁ, তাহলে এটা বলো কার অবজেক্ট? বেস ক্লাসের অবজেক্ট না ডিরাইভ ক্লাসের অবজেক্ট বলতে পারবে? ডিরাইভ। ডিরাইভের। তাহলে বিআর ডট শো মানে কাকে কল হবে? বেস ক্লাস হবে না ডিরাইভ ক্লাস হবে? ডিরাইভ। ডিরাইভ ক্লাস। ডিরাইভ ক্লাস। তাহলে আবার সেই ডিরাইভ ক্লাস কল হবে, ডিরাইভ ক্লাসের শো। ডিরাইভ ক্লাসের শো কল হলে আবার এটাই প্রিন্ট করবে। দ্যাট মিন্স ইন ডিরাইভ দুবার প্রিন্ট করবে। বুঝা গেছে? এটা একটু হয়তো টাফ হয়ে যেতে পারে তোমাদের, না বেশি মানে ভেঙে পড়বে না। ঠিক আছে? এরকম আচ্ছা, 4-5টা
হ্যাঁ বলো। স্যার বলছি যদি স্যার ভেরিয়েবলের রেফারেন্স আমরা হিসেবে যদি কোনো কথা বলি, তাহলে স্যার ভেরিয়েবলের রেফারেন্স আর অবজেক্ট রেফারেন্সের পার্থক্যটা কি হতে পারে? ভেরিয়েবল আর অবজেক্ট রেফারেন্সের মধ্যে পার্থক্যটা কি স্যার? দেখো, ভেরিয়েবল নেম যখন তুমি ডেটা টাইপস এর পাশে বসাচ্ছ, এটা তো একটা ভেরিয়েবল নেম, তাই তো? হ্যাঁ। তখন একটা সিম্পল ভেরিয়েবল হয়ে গেল। যখন তুমি ক্লাসের পাশে বসাচ্ছ, এটা কি ক্লাস নেম? হ্যাঁ। ক্লাস নেমের পাশে যখন তুমি কোনো ভেরিয়েবল নেম বসাচ্ছ, তখন সেটাকে আমরা কি বলছি? অবজেক্ট বলছি। সেটাকে আমরা কি বলছি? অবজেক্ট। তুমি দেখো এইখানে যে এ, এটা কি টাইপস এ? ইন্ট। ইন্টিজার টাইপস। এখানেও এই যে এ, এটা কি টাইপস এ? বেস। বেস টাইপ। বেস টাইপ মানে ক্লাস। ক্লাসের সংজ্ঞায় আমরা পড়েছিলাম ক্লাস একটা কি? ইউজার ডিফাইন ডেটা টাইপ। ডেটা টাইপ। দ্যাট মিনস এই ইন্টিজার যে ডেটা টাইপস আর এই যে ক্লাস ডেটা টাইপস কোনো পার্থক্য নেই, দুটোই ডেটা টাইপস। শুধু এটা প্রিডিফাইন্ড ডেটা টাইপস আর এটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপস। দ্যাট মিনস এখানে কি কাজ হবে, ইন্টিজারের কি কাজ সেটা আগে থেকে বলা আছে। আর বেস বলে যে কি কাজ সেটা তুমি এখানে লিখে দিয়েছো। এই যে কোডিং এর মধ্যে এখানে লিখে দিয়েছো যে বেস ক্লাসে কি কাজ হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, তাহলে স্যার রেফারেন্সের পার্থক্যটা কি হলো? এবারে আসবো আমরা অবজেক্ট আর রেফারেন্স। ঠিক আছে, এবারে আসবো আমরা কি, এই যে অবজেক্ট ক্রিয়েট করছি, এই যে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, এই ভেরিয়েবলটাকে কখন আমরা অবজেক্ট বলবো আর কখন আমরা রেফারেন্স বলবো। অবজেক্ট তখনই বলবো যখন নিজের নিজের কি বলবো, নিজের ক্লাসের মাধ্যমেই সে অবজেক্টটাকে ক্রিয়েট করবে। দ্যাট মিনস এখানে যদি আমরা দেখি এই জায়গাটায়, এই জায়গাটায় বেস স্টার বিপি ইকুয়াল টু ডিরাইভ না লিখে আমি কি লিখে দিলাম? বেস লিখে দিলাম। তাহলে বলো এটা কোন ক্লাসের অবজেক্ট হলো? বেস ক্লাসে। বেস ক্লাসের। আচ্ছা এটাকে কি এখন আমি রেফারেন্স বলতে পারবো? রেফারেন্স মানে নিজের উদাহরণ দিব না লোকের উদাহরণ দিয়ে বলবো? ওকে। আমরা যেরকম বলি না যে রেফারেন্স দিই যে অমুক লোক অমুক কথা বলেছে, তাহলে আমি নিজের কথা বললাম না অন্য লোকের রেফারেন্স দিয়ে কথা বললাম, অন্য লোকের। তাহলে রেফারেন্স তখনই তুমি ওয়ার্ডটা ইউজ করবে যখন তুমি অন্য কোন ক্লাসের মাধ্যমে নিজের অবজেক্ট ক্রিয়েট করবে। আমার কথা বুঝতে পেরেছো তো? নিজের হ্যাঁ স্যার। অবজেক্ট অন্য কোনো ক্লাসের মাধ্যমে। তাহলে বেস যখন থাকবে তখন কি হয়ে যাবে? অবজেক্ট। আর যখন অন্য কারোর মাধ্যমে, মানে এখানে যেরকম দিয়েছে অন্য কারোর মাধ্যমে যখন অবজেক্ট ক্রিয়েট করব তখন হয়ে যাবে কি? রেফারেন্স। বুঝা গেছে? তাহলে অবজেক্ট মানেই ভেরিয়েবল। সেটা হচ্ছে ক্লাসের ভেরিয়েবল। এবারে সেই ভেরিয়েবলটাকে কখন অবজেক্ট বলবো? যখন নিজের শুধুমাত্র একটা ক্লাসই তার অবজেক্ট ক্রিয়েট করতে পারবে। যখন অন্য কোনো ক্লাসের রেফারেন্স নিয়ে অবজেক্ট ক্রিয়েট করবে তখন তো আমরা তাকে রেফারেন্স বলবো। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার, আর স্যার এমনি নর্মাল ভেরিয়েবলের ক্ষেত্রে স্যার দুটো ডেটা টাইপই সেম থাকতে হবে? নরমাল ভেরিয়েবলের ক্ষেত্রে দুজনেরই ইন্টিজার হলে ইন্টিজার টাইপের রেফারেন্স হবে, আর ভেরিয়েবল হলে ইন্টিজার টাইপের হবে, তাই তো? ইন্টিজার টাইপস মানে হুম। এখানে এখানে হ্যাঁ এটা স্যার। তো ইন্টিজার টাইপ, এটা তো ইন্টিজার টাইপস। হ্যাঁ, এর যদি স্যার রেফারেন্স তৈরি করি, কার? এই ইন্টের এ ভাবুন একটা রেফারেন্সে রেখে দেবো, তখন কিভাবে রাখবো? মানে তখন যে রেফারেন্স হবে এটা তো তারও। প্রিডিফাইন। তুমি তো এর রেফারেন্স তৈরি করবে না। এটা হচ্ছে আচ্ছা, আমি প্রিডিফাইন। মেনলি বলতে চাইছি স্যার রেফারেন্স তো স্যার সেম ডেটা টাইপের মধ্যে থাকতে পারে, আলাদা ডেটা টাইপের মধ্যে কিভাবে থাকবে? মিন স্যার রেফারেন্সের তো স্টোরেজ স্যার সেম না হলে তার রেফারেন্সটা কি করে রাখবে? মানে ইন্টিজারের যেমন একটা যতটা স্টোরেজ লাগবে, সেম একটা ইন্টিজার যদি আমার রেফারেন্স হবে তাহলেই তার না, ভ্যালুটা রাখতে পারবে। কিন্তু না, ক্লাসের না। ক্ষেত্রে যদি স্যার, এটা স্যার ওই জন্য বুঝতে পারছি না এই জায়গাটা, মানে ক্লাসের ক্ষেত্রে বেস ক্লাসের ভাবুন একটা স্টোরেজ লাগবে, আর হ্যাঁ, আপনার আরেকটা কোনো ক্লাসের আরেকটা স্টোরেজ লাগবে। এবার হ্যাঁ, দুজনকে দুরকম ভাবে যদি ডিফাইন করি, তাহলে হ্যাঁ। কার কতটা স্টোরেজ লাগবে সেটা কি করে মানে কম্পাইলার বা ইয়ে বুঝবে কি করে? না, না, অবজেক্টের জন্য তো আমরা মেমরি লোকেশন পাই না। অবজেক্টের আন্ডারে যদি কোনো ভেরিয়েবল থাকে, আচ্ছা, সেটাই অবজেক্ট বলছি, মানে অবজেক্টে কটা ভেরিয়েবল আছে, কি আছে? সেটা এখানে যেমন তোমাকে শোনো, এসপিটি সেটা একটা বুঝলো। কোন ক্লাসের অবজেক্ট সেটা দেখতে হবে। এবারে যদি আমাদের এই বেস ক্লাসের অবজেক্ট হয়, এর মধ্যে আমি ধরে নিলাম ইন্ট এ লিখেছি। ঠিক আছে? তাহলে আমার ওবিজে যে অবজেক্ট ক্রিয়েট হয়েছে ডট এ, এই এটা মানে কি? ওবিজে যে অবজেক্ট ক্রিয়েট হয়েছে ডট এ। এবারে তখন মানে অবজেক্টের জন্য স্টোরেজ অ্যালোকেশন পাল্টাবে না। ওই ইন্টিজারে 4 বাইট মানে 4 বাইটই পাবে। বুঝতে পেরেছো?
মানে বলতে চাইছিলাম মেন এইখানে যেমন ভাবুন স্যার স্টার পিটিআরটা একটা একটা ভ্যারিয়েবলের নাম যেটা পয়েন্টার টাইপ আর যার মধ্যে স্টোরেজ ডিফাইন করা হচ্ছে বেস যতটা স্টোরেজ লাগবে ততটা। এবার ভাবুন স্যার এটা নিউ একটা ডিরাইভ ক্লাস হচ্ছে, এবার হ্যাঁ সেটা যদি রেফারেন্স এখন ভাবুন স্যার ডিরাইভ যে ক্লাসটা আছে ওটা অনেক বড় মানে অনেক ইনফরমেশন রয়েছে, তখন স্যার ওটা কি করে রাখতে পারবে পিটিআরটার মধ্যে? না এই তো রেফারেন্স খুবই বলতে গেলে তো স্যার এই ডিরাইভে যা যা আছে সবকিছু এরও থাকতে হবে। রেফারেন্স মানে তুমি বলছো যে বেস ক্লাসে যা যাই আছে ডিরাইভ ক্লাসে তাই তাই থাকতে হবে হ্যাঁ না, মানে এমন এমন সাইজটা স্যার ডিফাইন করে না, মানে সাইজের উপরে কোনো পার্থক্য হবে না? সাইজ বলছো যে কার সাইজটা নিবে, এই রেফারেন্সটা কার হ্যাঁ সাইজ হ্যাঁ নিবে, হ্যাঁ বেস সেটাই স্যার। ক্লাসের সাইজ নিবে না ডিরাইভ ক্লাসের সাইজ নিবে, তাই তো? হ্যাঁ স্যার সেটাই স্যার, সাইজটা কি করে বুঝতে পারছো? দেখো, অবজেক্ট অবজেক্ট ক্রিয়েট হওয়ার সঙ্গে সঙ্গে সাইজ যখন অ্যালোকেট হবে, এর যখন আমরা এখানে এই যে ফাংশনটা কল করলাম, এই যে ফাংশনটা কল করলাম, এটা কোন ফাংশনকে কল করছে তার উপর ডিপেন্ড করবে। তুমি যদি বেস ক্লাসকে কল করো তাহলে বেস ক্লাসের রেফারেন্স নেবে, আর চাইল্ড ক্লাস ডিরাইভ ক্লাসকে করলে ডিরাইভ ক্লাসের কি নিবে, মেমোরি লোকেশন নিবে, ঠিক আছে? এবারে যেহেতু আমরা এটা কার রেফারেন্স দিয়েছি, ডিরাইভ ক্লাসের রেফারেন্স দিয়েছি, তো আমাদের কিন্তু ডিরাইভ ক্লাসেরই মেমোরি লোকেশন নেওয়ার কথা, ঠিক আছে? হ্যাঁ স্যার। ডিরাইভ ক্লাসেরই মেমোরি লোকেশন নেবে, যার রেফারেন্স দিয়েছো তার মেমোরি লোকেশন নেবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। নেক্সট হয়ে গেল এটা 29। 29 কি বলেছে বলো? এটা বেস ক্লাস, এখানে শুরু হয়েছে শেষ, ডিরাইভ ক্লাস শুরু হয়েছে শেষ, মেন ফাংশন শুরু হয়েছে শেষ, আউটপুট কত হবে বলো? কত হবে? প্রথমে কোন লাইনটা এক্সিকিউট করবে? প্রথমে কোন লাইনটা এক্সিকিউট করবে? পয়েন্টার ব্যাক ইন্ট থেকে শুরু হবে, তাই তো? হ্যাঁ এখানে ভয়েড মেন সরি বেস ক্লাস আছে, বেস ক্লাসের মধ্যে একটা পয়েন্টার টাইপস রেফারেন্স ক্রিয়েট হয়েছে, এই যে রেফারেন্স ক্রিয়েট হয়ে দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার। ব্যাস। এইবারে এইবারে এটা কল হওয়ার সঙ্গে সঙ্গে অবজেক্ট বা রেফারেন্স ক্রিয়েট হয়েছে, হওয়ার সঙ্গে সঙ্গে কি কল হয় অটোমেটিক্যালি? কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর যদি থাকে একবার চেক করে নিবে, ঠিক আছে না? তাহলে দেখো এখানে কনস্ট্রাক্টর আছে, এই দেখো বেস ক্লাস, ক্লাসের নাম বেস, তার আন্ডারে ফাংশনের নামও বেস, তাহলে কনস্ট্রাক্টর আছে। আবার দেখো ডিরাইভ ক্লাসের নাম ডিরাইভড, তার কনস্ট্রাক্টরের তার মধ্যে ফাংশনের নামও ডিরাইভড, তাহলে বেস ক্লাসেরও কনস্ট্রাক্টর আছে আর ডিরাইভ ক্লাসেরও কনস্ট্রাক্টর আছে। তাহলে প্রথমে কোন বেস ক্লাসের কনস্ট্রাক্টর কল হবে না ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টর কল হবে? বেস ক্লাসে। বেস ক্লাসের অবভিয়াসলি আমি বলেছিলাম, তাই না? তাহলে এখান থেকে চলে যাবো আমরা বেস ক্লাসে, বেস ক্লাসের কনস্ট্রাক্টর। তাহলে এর মধ্যে কি আছে? সি আউট, এই কোডিং দেখে ঘাবড়াবে না, জাস্ট নিচে নিচে ছিল পাশাপাশি লিখে দিয়েছে, ঠিক আছে? ভুল নয় কিন্তু। কি 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 প্রিন্ট হবে? কনস্ট্রাক্টর বেস, এটা 1 নম্বরে প্রিন্ট হলো। আচ্ছা, আর কি কোনো এখানে আর কি কোনো কনস্ট্রাক্টর আছে? না এইটাও তো একটা ফাংশন, বেস বলে ফাংশন না? এটা ডিস্ট্রাক্টর। এটা কি ডিস্ট্রাক্টর? টিল সাইন আছে মানে ডিস্ট্রাক্টর, তাহলে এখন হবে না কিন্তু, সবার লাস্টে হবে, ডিস্ট্রাক্টর সবার লাস্টে হবে। আচ্ছা, ঘুরে চলে এলাম, ঠিক আছে, ঘুরে চলে এলাম। এবারে কোন ক্লাসে যাব? ডিরাইভ ক্লাসে। ডিরাইভ ক্লাসে কোনো কনস্ট্রাক্টর আছে কিনা? হ্যাঁ, ডিরাইভ ক্লাসে কনস্ট্রাক্টর আছে, তাহলে এখানে প্রিন্ট হলো কনস্ট্রাক্টর ডিরাইভড, তাহলে এটা 2 নম্বর হয়েছে। তারপরে কি হচ্ছে বলো? আচ্ছা, ঘুরে চলে আসবো। ডিরাইভের ডিস্ট্রাক্টর। এবারে এখানে কি আছে দেখো, ডিলিট ভের, এই কথার মানে কি? এই যে পয়েন্টার, যে ভেরিয়েবলটা তুমি তৈরি করেছিলে সেটাকে ডিলিট করলাম, এই একটু আগে পড়ে এলাম যে কনস্ট্রাক্টর যে ভেরিয়েবল গুলো কনস্ট্রাক্ট করে সেগুলোকে ডেস্ট্রয় করার জন্য ডিস্ট্রাক্টর কার মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয়? প্রথম না দ্বিতীয় কোশ্চেনে ছিল, তাই না? ডিলিটের মাধ্যমে। দ্যাট মিন্স এখানে কি কল হলো, মানে কিসের ইনভলভমেন্ট হলো? ডিস্ট্রাক্টরের ইনভলভমেন্ট হলো। এইবারে বলো কোন ডিস্ট্রাক্টর আগে কল হবে? ডিরাইভেরটা। ডিরাইভ হবে, কেন হবে বলো? স্যার আগে যেহেতু পয়েন্টার খুঁজবে কোথায় গেছিল সেখান থেকে ডিলিট করে তারপরে নিজে পয়েন্টার ডিলিট হবে, নাহলে আগে হ্যাঁ যদি হ্যাঁ, পয়েন্টার ডিলিট হয়ে যায় সবসময় তাহলে কে ছিল খুঁজে পাবে না। হ্যাঁ, সবসময় এই যে পাঁচটা লাস্ট থেকে ফলো হবে, মানে লাস্ট কোথায় ছিল না লাস্ট এখানে ছিল, তাহলে এখানে আগে ডিস্ট্রয় করবে এসে,
তারপরে ফিরে যাবে, তারপরে আবার এখানে আসবে। ঠিক আছে? তাহলে এটা হবে 3 নম্বর আর এটা হবে 4 নম্বর। তাহলে প্রথমে প্রিন্ট করবে কনস্ট্রাক্টর বেস, তারপরে কনস্ট্রাক্টর ডিরাইভড, আর তারপরে হবে ডিস্ট্রাক্টর ডিরাইভড, তারপরে হবে ডিস্ট্রাক্টর বেস। বুঝা গেছে? নেক্সট কোথায় আছে অপশনটা দেখে নিবে, কোন অপশনে আছে এটা? এই এ অপশন ঠিক আছে। 30 এটা হেডার ফাইল দিয়েছে। এটা একটা ক্লাস দিয়েছে, শুরু এখানে, এখানে শেষ, আর এটা মেন ফাংশন। এই ক্লাসের বাইরে একটা কোডিং দিয়েছে, দেখো ক্লাসের বাইরে দিয়েছে ইন্ট প্লেয়ার ইন্ট। এটা কি হয়েছে বলো তো এই লাইনটায়? স্কোপ রেজুলেশন অপারেটর দিয়ে নেক্সট আইডি, হ্যাঁ হ্যাঁ বলো স্যার, বলো। নেক্সট আইডির ভিতরে ওয়ান, স্যার নেক্সট আইডির ভিতরে ওয়ান ইনিশিয়ালাইজ করা হয়েছে। হ্যাঁ, এই নেক্সট আইডিটা কি একটা স্ট্যাটিক স্যার স্ট্যাটিক ভেরিয়েবল, স্ট্যাটিক ইন্টিজার টাইপ ভেরিয়েবল। ভেরিয়েবল ইন্টিজার টাইপস। স্কোপ রেজুলেশন অপারেটর ইউজ হয়েছে মানে কি? কোথায় এই স্কোপটা কোথায়? স্যার স্কোপটা আছে প্লেয়ার বলে গোটা প্রোগ্রামের মধ্যে। না 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 ওকে, না, বলেই দিয়েছে তো এটা প্লেয়ার। হ্যাঁ স্যার, প্লেয়ারটা কি? স্যার ক্লাস না স্যার ভুল বললাম, ওই প্লেয়ার বলে যে ক্লাসটা আছে তার মধ্যে। তার মধ্যে ব্যাস হয়ে গেল। তাহলে নেক্সট আইডি বলে একটা ভেরিয়েবল, সেটা প্লেয়ার বলে যে আমাদের একটা ক্লাস আছে তার মধ্যে স্কোপ। আমি বাইরে এটাকে ক্লাসের কোনো জিনিসকে বাইরে ইউজ করতে গেলে আমরা স্কোপ রেজুলেশন অপারেটর ইউজ করি, হ্যাঁ ইউজ করে তার ভ্যালু 1 হ্যাঁ হিসেবে দিয়েছি, ব্যাস আর কিছু না। তাহলে নেক্সট আইডি বলে একটা মেমরি লোকেশন ক্রিয়েট হবে, সেখানে 1 স্টোর হবে। ঠিক আছে না? দিস ইজ বিলংস টু ক্লাস প্লেয়ার। এবারে ইন্ট মেন শুরু হলো। ইন্ট মেনে প্রথম আছে প্লেয়ার p1। এই লাইনে কি হয়েছে? স্যার কল হয়েছে, কি কল হয়েছে? প্লেয়ার একটা অবজেক্ট ক্রিয়েট, অবজেক্ট কল কেন? অবজেক্ট ক্রিয়েট। অবজেক্ট ক্রিয়েট হয়েছে। অবজেক্ট ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট হ্যাঁ, হয়েছে অবজেক্ট। অবজেক্ট ক্রিয়েট হলো তাই না? অবজেক্ট ক্রিয়েট হলো। অবজেক্ট ক্রিয়েট হ্যাঁ হওয়ার স্যার সঙ্গে অবজেক্ট ক্রিয়েট কনস্ট্রাক্টর হয়েছে। কি আছে কিছু? কনস্ট্রাক্টর আছে? না, কি নেই? আছে, না, আছে আছে স্যার। আছে আছে আছে। আছে, কনস্ট্রাক্টর আছে। তাহলে কনস্ট্রাক্টর কল হলো। কনস্ট্রাক্টর কল হলে এই আইডি বলে যে ভেরিয়েবল, এই আইডি বলে ভেরিয়েবল, আমি লিখে নিই আইডি বলে ভেরিয়েবল। সেখানে কত স্টোর হলো? নেক্সট আইডি ওয়ান প্লাস প্লাস। প্লাস তাহলে প্লাস ওটা মানে দুই হবে ইনক্রিমেন্ট না স্যার। পোস্ট ইনক্রিমেন্ট? ও তার মানে ওয়ান। পোস্ট। তাহলে আইডিতে কত স্টোর হবে আগে? 1। এবারে এর ভ্যালু কত বাড়বে? 2। 2 হবে। ফিরে চলে গেলাম। তারপরে আবার একটা, আবার কি ক্রিয়েট হয়েছে? অবজেক্ট ক্রিয়েট হয়েছে। আবার কি কল হবে? কনস্ট্রাক্ট, হ্যাঁ কনস্ট্রাক্টর। আবার কনস্ট্রাক্টর এখানে আসবো। এবারে আইডি। আচ্ছা, দুটো। এই আইডিটা কার আন্ডারে আছে? p1 এর আন্ডার, তাই তো? আবার হ্যাঁ একটা আইডি ক্রিয়েট হলো। কার আন্ডারে? p2। p2। p2 এর আন্ডারে আইডি ক্রিয়েট হলো। এবারে এখানে কত স্টোর হবে বলো? 2 হবে স্যার। হ্যাঁ 2 হবে। যেহেতু প্রি ইনক্রিমেন্ট আছে, পোস্ট ইনক্রিমেন্ট আছে, তাহলে 2 হবে। আর এখানে বেড়ে 3 হবে। 3। ব্যাস। আবার প্লেয়ারের আন্ডারে ক্রিয়েট হলো। আরেকটা ক্রিয়েট হলো p3। p3। এখানে কত স্টোর হবে? 3। 3 হলো। এবারে জাস্ট প্রিন্ট করেছি। প্রথমেরটা p1.getId। getId মানে কোনটা? এটা। 1 কি প্রিন্ট প্রিন্ট হবে? করছিল স্যার। তাহলে হ্যাঁ p1 1 এর হবে। হ্যাঁ, p1 এর আন্ডারে যখন কল হবে তখন 1 হবে p1 এর আন্ডারে। p2 এর আন্ডারে একই রকম সেই 2। এটা কল হবে আর 2 হবে। আর p3 এর আন্ডারে 3 হবে। 1 2 3 3। পরপর প্রিন্ট হবে। বুঝা গেছে? 1 2 3 বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওহ, আরেকটা 30 ডুপ্লিকেট হয়ে গেছে। ঠিক আছে চলো করি। এটা তো হেডার ফাইল, এগুলো কিছু না। এখানে টেস্ট বলে একটা ফাংশন শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। এখানে মেন ফাংশন শুরু, এখানে শেষ। আর এইখানে দেখো একই রকম একটা x বলে ভেরিয়েবল হয়েছে। এই x বলে ভেরিয়েবল কোন ক্লাসে বিলংস করছে? টেক্সট ক্লাসে। টেস্ট ক্লাসের x এর মধ্যে 0 দেওয়া হয়েছে, ইনিশিয়ালাইজ এবারে করা ইন্ট হয়েছে। মেনে এখানে কি হলো? test.getx। getx কে কল করলাম, কত প্রিন্ট হবে? getx 0। getx কোথায়? এই getx ফাংশনকে কল হলো, রিটার্ন x হবে। x এর ভ্যালু কত? 0। অবভিয়াসলি 0 আছে, ইনিশিয়ালি 0 আছে, কোনো চেঞ্জ হয়নি। তাহলে এখানে কত প্রিন্ট করবে? 0 প্রিন্ট 0। করবে। এবারে দেখো টেস্ট ক্লাসের কি ক্রিয়েট হয়েছে? স্যার 5। 5টা অবজেক্ট। টেস্ট ক্লাসে কি ক্রিয়েট হয়েছে? অবজেক্ট ক্রিয়েট হয়েছে।
কটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে? 5 5টা। 5 অবজেক্ট ক্রিয়েট হয়েছে, 5 অবজেক্ট। তাহলে প্রত্যেকটা অবজেক্ট ক্রিয়েট হওয়ার সঙ্গে সঙ্গে কি কল হবে? কি কল হবে? কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর 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 লাগতে হবে। কনস্ট্রাক্টর 5বার কল হবে। কনস্ট্রাক্টরের মধ্যে এক্স এর মান কত করে বাড়াচ্ছে? 1 করে 1 এক করে। করে। তাহলে কতবার বাড়বে? 5টা অবজেক্টের জন্য কতবার কল হবে এটাকে? 5 বার 5 5 বার। টাইমস। তাহলে 5 টাইমস মানে প্রথমে 1 হলো 1, 2, 3, 4, 5। 5 1, 2, 3, 4, 5। তাহলে লেটেস্ট ভ্যালু কত হলো? 5। এবার এখানে কত 5 প্রিন্ট করবে? 5 5 হয়ে গেল 0 আর 5। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এখানে সব দেওয়া আছে, হ্যাঁ? কোশ্চেন গুলো ভালো করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আরেকটা লাস্ট